প্রিয় ছাত্ররা, দেখো, আগের দিনে আমরা ব্যালেন্সিং করেছিলাম আয়ন ইলেকট্রন মেথড দিয়ে। আয়ন ইলেকট্রন পদ্ধতিতে প্রথমে সমীকরণকে আয়নিত আকারে লেখা হয়েছিল, তারপরে তার জারণ অর্ধবিক্রিয়া, বিজারণ অর্ধবিক্রিয়া আলাদা আলাদা করে ব্যালেন্স করে তারপরে ইলেকট্রন সংখ্যা সমান করে যোগ করা হয়েছিল, দিয়ে একটা পূর্ণ ব্যালেন্সড ইকুয়েশন আমরা পেয়েছিলাম। সমীকরণ ব্যালেন্স করা, রেডক্স সমীকরণ ব্যালেন্স করার আরও একটা পদ্ধতি আছে, অক্সিডেশন নাম্বার মেথড বা জারণ সংখ্যা পদ্ধতি। এটা দেখো, প্রথমে আমরা একটা সহজ সরল ইকুয়েশন নিই। ওই ধরো জিঙ্ক প্লাস HCl ZnCl2 প্লাস H2, একটা সহজ সমীকরণ আমরা প্রথমে ব্যালেন্স করে শিখব, তারপর ধীরে ধীরে বড় সমীকরণে যাব। তো এখানে প্রথম নিয়ম হলো মাথায় জারণ সংখ্যা বসাতে হবে। জিঙ্ক মুক্ত অবস্থায় আছে 0, হাইড্রোজেনের +1, ক্লোরিনের -1। এখানে একটা ক্লোরিন -1, দুটো ক্লোরিন মিলে -2 হয়, তাহলে জিঙ্ক হবে +2, আর হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে, ফ্রি স্টেট 0। এবারে দেখো জারণ সংখ্যা বসিয়ে দেওয়া হলো। এবারে দেখো জিঙ্কের জারণ সংখ্যা এখানে কি হয়েছে, 0 থেকে +2 হয়েছে, তাহলে বেড়েছে। তাহলে আমরা লিখবো ইনক্রিজ in ON, increase in oxidation number of Zn equals to 2 minus 0 equals to 2, 2 একক বৃদ্ধি পেয়েছে, 2 ইউনিটস। আর হ্রাস পেয়েছে কার, হাইড্রোজেনের। ডিক্রিজ ইন oxidation number of H equals to 1 minus 0 equals to 1 unit. আমরা শুধু এখানে ডিফারেন্সটা নেব, সাইনটা বিষয় না, বড় থেকে ছোটটা মাইনাস করব, তাহলেই সবসময় আমরা ডিফারেন্সটা পজিটিভ পাবো। তো হাইড্রোজেনের ছিল 1, হয়ে গেছে 0, 1 minus 0। জিঙ্কের হয়েছে 2, ছিল 0, তাহলে 2 minus 0 2 ইউনিটস। এখন দেখো জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি কিন্তু সমান নেই। এটাকে সমান করতে গেলে আমাদের কি করতে হবে, যার ডিক্রিজ হয়েছে কি তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তবে ইনক্রিজ আর ডিক্রিজ সমান হবে। তার মানে টু ইকুয়ালাইজ দ্য ইনক্রিজ and decrease in OL, Zn is to HCl। এইটাকে 2 দিয়ে গুণ করা মানেই HCl, ওইটা আসছে কোথা থেকে, H-টা আছে কোথায়, HCl আছে, তাহলে HCl কে আমাকে 2 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ HCl এর 2 অণু নিতে হবে, তাহলে তার ডিক্রিজ হবে 2 একক। আর ওদিকে জিঙ্কের একটা পরমাণুর বৃদ্ধি হচ্ছে 2 একক, তাহলে সমান হয়ে গেল। তাহলে Zn is to HCl equals to 1:2। এই রেশিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জারণ সংখ্যার মাধ্যমে সমাধানের ক্ষেত্রে। তো 1:2 হলো। এবার এটা এখানে বসিয়ে দাও। therefore সমিত সমীকরণ Zn plus 2HCl equals to, এবার দেখ এখানে ZnCl2 প্লাস হাইড্রোজেন আছে। এখন এইখানে আমরা যে সংখ্যা পেলাম, এইখান থেকে তোমাকে ডান দিকে কিছু পূরণ করে নিতে হবে। যেমন বাঁ দিকে একটা Zn আমরা পেয়েছি 1:2 অনুপাত থেকে, তাহলে একটা Zn থেকে ডান দিকে কটা ZnCl2 হবে, একটাই হবে, কারণ ZnCl2 হতে গেলে একটা Zn চাই, বাঁদিকে একটাই আছে।
তাহলে একটা ZnCl2 থেকে একটা ZnCl। এখন HCl থেকে হাইড্রোজেনটা আসছে, তো হাইড্রোজেন H2 হতে গেলে দুটো H পরমাণু চাই, সেটা 2HCl এর মধ্যেই আছে দুটো হাইড্রোজেন পরমাণু, তাহলে 2HCl থেকে একটা H2 অণু তৈরি হবে, তার মানে ব্যালেন্স হয়ে গেল। তাহলে সমিত সমীকরণটা হলো দিস ইজ দ্য ব্যালেন্সড ইকুয়েশন। এখানে আমরা ওই জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি থেকে Zn এবং HCl এর অনুপাত করে তারপরে ব্যালেন্স করে ফেললাম, কিন্তু সব সময় প্রথম ধাপই ব্যালেন্স নাও হতে পারে, এরপর আরো এক ধাপ, তারপর আরো এক ধাপ প্রয়োজন হতে পারে, সেটা আমরা ধীরে ধীরে ইকুয়েশন নিয়েই বুঝতে পারবো। দেখো সেকেন্ড ইকুয়েশন, HNO3 প্লাস, আচ্ছা এইটা লিখি, কপার অক্সাইড প্লাস অ্যামোনিয়া, এখান থেকে কপার, নাইট্রোজেন প্লাস জল, এই সমীকরণটাকে আমাদের ব্যালেন্স করতে হবে। তাহলে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে মাথায় জারণ সংখ্যা বসানো। কপার অক্সাইড, অক্সাইড মানে আমরা জানি অক্সিজেন -2 হয়, তাহলে কপার হবে +2, দুটো মিলে 0। এরপর অ্যামোনিয়াতে হাইড্রোজেন +1 আর নাইট্রোজেন -3, মনে মনে হিসাব করে নিতে হবে, তিনটে হাইড্রোজেন +3 হয়, কিন্তু মাথায় আমরা একজনের বসাবো, আর +3 সঙ্গে নিউট্রাল হতে গেলে নাইট্রোজেনকে অবশ্যই -3 হতে হবে। এদিকে কপার হচ্ছে 0, নাইট্রোজেন 0, হাইড্রোজেন +1, অক্সিজেন -2। তাহলে জারণ সংখ্যা থেকে আমরা বুঝতে পারছি এখানে অক্সিজেনের কোনো চেঞ্জ হচ্ছে না, হাইড্রোজেনেরও কোনো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কপার অক্সাইডে কপারের আর অ্যামোনিয়াতে নাইট্রোজেনের। তাহলে কপার অক্সাইড থেকে যে কপার হয়েছে, এটা কি হয়েছে? জারণ সংখ্যা কমেছে, তাহলে আমরা লিখব ডিক্রিজ in ON of Cu in CuO equals to কত? 2 minus 0 equals to 2 units। আর ইনক্রিজ করেছে কার? নাইট্রোজেনে, দেখো -3 থেকে ওদিকে 0 হয়েছে, তাহলে ইনক্রিজ in ON of N in NH3 equals to 0টা বড়, -3 equals to 3 units। ডিফারেন্সটা তোমার না দেখালেও চলবে, তুমি যদি শুধু লিখে দাও 3 ইউনিটস তাহলেও হবে। এখানে পরিষ্কার দেখা যাচ্ছে -3 থেকে 0 হওয়া মানে বৃদ্ধিটা কত হলো? 3 একক। এবার ওটাকে 0 -3 করে যে দেখাতেই হবে, নট নেসেসারি, তবে 3টা আসছে ওইভাবেই, বড় থেকে ছোটটা মাইনাস করি আমরা সবসময়, এটা একটা পজিটিভ ভ্যালু। তাহলে এখানেও দেখো জারণ বিজারণের যে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান নয়, একজনের হ্রাস হচ্ছে 2 একক, আর একজনের বৃদ্ধি হচ্ছে 3 একক, তাহলে সমান করতে গেলে দুজনকেই 6 একক করতে হবে, অর্থাৎ এর হ্রাসটাকে 6 একক 3 দিয়ে গুণ করতে হবে, তার মানে কপার অক্সাইডকে 3টে অণু নিতে হবে, আর এরও বৃদ্ধি করতে হবে 6 একক, তাহলে অ্যামোনিয়াকে 2 অণু নিতে হবে। তাহলে টু equalize the increase and decrease of ON, CuO is to NH3 কত হবে? কপার অক্সাইড কটা নিতে হবে বললাম? 3টে, মাল্টিপ্লাইড বাই 3 করতে হবে,
তিনটে, আর অ্যামোনিয়া কটা নিতে হবে? দুটো নিতে হবে। 3:2 হলো রেশিওটা, তাহলে 3:2 হলো। এবারে বসিয়ে দাও, therefore 3CuO প্লাস 2NH3, এবার প্রোডাক্টে আছে Cu প্লাস N2 প্লাস জল। আগেই বলেছি আমরা এই যে অনুপাতটা পেলাম তাতে কপার অক্সাইড আর অ্যামোনিয়ার অনুসংখ্যাটা পেয়ে গেলাম, মোল সংখ্যা বা অনুসংখ্যা। এখন কপার অক্সাইড থেকে কপার উৎপন্ন হচ্ছে, তিনটে কপার অক্সাইড থেকে কটা কপার উৎপন্ন হবে? তিনটে কপার অক্সাইডে কটা কপার আছে? তিনটে আছে, তাহলে এখানে তিনটে কপার উৎপন্ন হবে। আর অ্যামোনিয়া থেকে নাইট্রোজেন হচ্ছে, দুটো অ্যামোনিয়া অণুতে দুটো নাইট্রোজেন পরমাণু আছে, দুটো নাইট্রোজেন পরমাণু দিয়ে একটাই নাইট্রোজেন অণু হবে, একটাই হবে। তাহলে এটা হয়ে গেল আমার কপার আর নাইট্রোজেনের ব্যালেন্সটা হয়ে গেল। কিন্তু এখানে কপার নাইট্রোজেন ছাড়াও আরো একটা প্রোডাক্ট আছে, জল, যার মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন আছে। এই হাইড্রোজেন এবং অক্সিজেনটাকে ওটা ট্রায়াল অ্যান্ড এরর যেটা বলা হয়, এটা সমীকরণ দেখে ব্যালেন্স করে নিতে হবে। হাইড্রোজেনটা ব্যালেন্স করলেই অক্সিজেন অটোমেটিক্যালি ব্যালেন্স হয়ে যাবে। দেখো এই দিকটা তো ফিক্সড হয়ে গেছে, ব্যালেন্স হয়ে গেছে। তাহলে এইদিকে হাইড্রোজেন কটা আছে? 3 দুগুণে 6টা, ওদিকেও 6টা থাকবে। ওদিকে 6টা হতে গেলে জল কটা হতে হবে? 3 অণু জল হতে হবে, তবে 6টা হাইড্রোজেন হবে। সুতরাং অক্সিজেন তখন কটা হবে? দেখো এখানে যদি আমি 3 অণু জল দিই তাহলে অক্সিজেন 3টে হবে, এখানেও 3টে অক্সিজেন আছে। হাইড্রোজেন মিলালে অক্সিজেনটা অটোমেটিক মিলে যাবে। তাহলে টু ব্যালেন্স, তাহলে হাইড্রোজেন এবং অক্সিজেনকে ব্যালেন্স করার জন্য 3 molecules of H2O needed বা required, প্রয়োজন। Therefore balanced equation is 3CuO plus 2NH3 equals to 3Cu plus N2 plus 3H2। এটা পুরোপুরি ব্যালেন্স হয়ে গেল। এখন সমান চিহ্ন দিতে পারো অথবা অ্যারো দিতে পারো, অ্যারো দিয়ে বেশিরভাগ সমীকরণ লেখা হয়। ব্যালেন্স করা থাকলেও অ্যারো দিয়ে লেখা যায়, কোনো অসুবিধে নেই। তাহলে দেখো এখানে তাহলে আমরা অনুপাতের পর একটা স্টেপ করলাম, তাতে কিছুটা ব্যালেন্স হলো। আবার জলের জন্য আরেকটা স্টেপ আমাদের প্রয়োজন হলো, হাইড্রোজেন আর অক্সিজেনের জন্য। এখানে দুটো ধাপে ব্যালেন্স হলো। সমীকরণ যত বাড়বে আস্তে আস্তে এরকম ধাপও বাড়বে, তবে ম্যাক্সিমাম 3টে ধাপ, তার বেশি আর হয় না। আচ্ছা, এরপরের সমীকরণ দেখো। কপার প্লাস HNO3, কপার নাইট্রেট প্লাস NO2 প্লাস জল, এটা একটা সমীকরণ ব্যালেন্স করতে হবে। তাহলে প্রথম কাজ আমাদের মাথায় জারণ সংখ্যা বসানো। কপার মুক্ত অবস্থায় আছে 0, হাইড্রোজেনের +1, অক্সিজেন -2, নাইট্রোজেন +5। এগুলো সব মনে মনে হিসাব করে নিতে হবে, আর এক্স ধরে সব করতে গেলে অনেক সময় লেগে যাবে। এক্স ধরে যা হওয়ার প্রথমে হয়ে গেছে। আচ্ছা, এখানে নাইট্রেটটাকে অ্যাজ এ হোল ধরতে হবে -1, তাহলে দুটো নাইট্রেট আছে -2, তাহলে কপার অবশ্যই +2 হবে। এখানে অক্সিজেন এক একটা -2, দুটো মানে -4, তাহলে নাইট্রোজেন হবে +4, জলে হাইড্রোজেন +1, অক্সিজেন -2। তাহলে এই সমীকরণ থেকে আমরা কি পাচ্ছি?
কপারের জারণ সংখ্যা চেঞ্জ হচ্ছে 0 থেকে +2, আর নাইট্রিক অ্যাসিডে দেখো নাইট্রোজেনের জারণ সংখ্যা +5 থেকে +4 হয়েছে, তবে সব নাইট্রোজেনের কিন্তু জারণ সংখ্যা চেঞ্জ হয়নি। নাইট্রেট মূলক হিসেবে বা নাইট্রেট গ্রুপ হিসেবে কিছু থেকে গেছে, যেখানে নাইট্রোজেনের জারণ সংখ্যা একই আছে +5। তো এখন প্রথম কাজ আমাদের যেমন হিসাব করতে হয়, ইনক্রিজ ইন ওয়েন অফ কপার সমান হবে 2 - 0 সমান 2 ইউনিটস, আর ডিক্রিজ ইন ওয়েন অফ এন এটা হবে কত? 5 ছিল 4 হয়েছে, তাহলে 1 ইউনিট। তাহলে ইনক্রিজ আর ডিক্রিজ কিন্তু এখানে সমান নেই। এখন সমান করতে গেলে ডিক্রিজটাকে দ্বিগুণ করতে হবে, তার মানে আমাকে এই এনটা যেখান থেকে আসছে এটা দুটো নিতে হবে নাইট্রিক অ্যাসিড, আর এটা একটা যেমন আছে তেমনই। তাহলে therefore আর ওটা লিখছি না, Cu(HNO3), অর্থাৎ জারণ সংখ্যা হ্রাস বৃদ্ধি সমান করার জন্য কপার এবং নাইট্রিক অ্যাসিডের পরমাণু সংখ্যা বা অণু সংখ্যার অনুপাত সমান কত হবে? 1:2 হবে, মানে অনুপাতটা ঘুরে যায় আর কি। যাই হোক, হিসাবটা ওইভাবেই হবে যে এটাকে যদি দুটো নিই তাহলে ডিক্রিজ 2 হবে, আর ওটা ইনক্রিজ 2 আছে, সমান হয়ে। এবারে বসিয়ে দাও, তাহলে Cu + 2HNO3 CuNO3(2) প্লাস NO2 প্লাস জল, এটা হলো বাঁ দিকটা ব্যালেন্স হলো। এইবারে বাঁ দিক থেকে আমরা ডান দিকের কিছু ব্যালেন্স করি, যেমন এই যে কপার, একটা থেকে একটাই কপার নাইট্রেট হলো, আর নাইট্রিক অ্যাসিড দুটো আছে, দুটো নাইট্রিক অ্যাসিডে নাইট্রোজেন পরমাণু আছে দুটো, এই দুটো নাইট্রোজেন পরমাণু দিয়ে দুটো NO2 হবে। তাহলে এখানে আমি 2 বসিয়ে দেব, হয়ে গেল। তাহলে ওই অনুপাত থেকে যে ব্যালেন্সটা করলাম তা থেকে আমি এইটুকু পেয়ে গেলাম। এখন এখানে একটা বিষয় যেটা বললাম যে নাইট্রোজেনের জারণ সংখ্যা কিন্তু সবার চেঞ্জ হয়নি। নাইট্রোজেন যেটা NO3 হিসেবে থেকে গেছে সেখানে জারণ সংখ্যা চেঞ্জ হয়নি, কিন্তু সেই NO3 হিসেবে যেটা থেকে গেছে তার তো ব্যালেন্স করতে হবে। সেটা কটা? এই যে NO3 হিসেবে থেকে গেছে দুটো, এই NO3টা কোথা থেকে আসছে? HNO3 থেকে আসছে। দুটো NO3 কটা HNO3 থেকে আসবে? দুটো HNO3 থেকে আসবে। তার মানে ওই দুটো NO3 জন্য আরো দুটো HNO3 আমার বাঁ দিকে যোগ করতে হবে। আবার বলছি, দেখো, নাইট্রোজেনের জারণ সংখ্যা যেটা চেঞ্জ হয়েছে তার আমরা হিসাব করে নিয়েছি, বসিয়ে দিয়েছি এখানে, কিন্তু এই যে নাইট্রোজেনটা এখানে আছে NO3 হিসাবে, এটার কোনো চেঞ্জ হয়নি। NO3টা আসছে কোথা থেকে? HNO3 থেকে। তাহলে দুটো NO3 আসবে দুটো HNO3 থেকে, তার মানে বাঁদিকে আরো দুটো HNO3 আমাদের যোগ করতে হবে। For 2 NO3 group in right hand side, RH মানে রাইট হ্যান্ড সাইড, ডান দিকে, 2 molecules of HNO3 is required more in left hand side. দু অণু HNO3 আরো প্রয়োজন কোন দিকে? বাঁ দিকে। Therefore Cu plus 4HNO3 CuNO3(2) plus 2NO2 plus জল। তাহলে
NO3 হিসাবটা হয়ে গেল। এবার বাকি আছে কি হাইড্রোজেন আর অক্সিজেন, সেটা আগের নিয়মে আমরা করে নেব। ডান দিকে কতগুলো জল দিতে হবে, তার জন্য আমাকে দেখতে হবে বাঁদিকে কটা হাইড্রোজেন। বাঁদিকে 4টে হাইড্রোজেন আছে, তার জন্য ওখানে কটা জল লাগবে, 2টো জল লাগবে। 2টো জল দিলেই 4টে হাইড্রোজেন মিলে যাবে আর অক্সিজেন অটোমেটিক্যালি মিলে যাবে ডান দিক বাঁ দিক। Therefore, আচ্ছা, for H and O 2 H2O needed. Therefore, balanced equation is, তাহলে ব্যালেন্সড ইকুয়েশনটা কি হবে, Cu plus 4HNO3 CuNO3 whole 2 plus 2NO2 plus 2H2। এতে করে দেখো সব কটাই মিলে গেল। হাইড্রোজেন তো মিললো, এই কপার ওইদিকে মিলে গেছে, নাইট্রোজেন মিলে গেছে, আর অক্সিজেন দেখো বাঁ দিকে আছে 12টা, ডান দিকেও প্রথমে 3 দুগুণে 6, তারপরে 2 দুগুণে 4, 6 আর 4 10, আর শেষে দুটো 12। এইভাবে পুরো ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেল। তাহলে এখানে আমরা 3টে ধাপ পাচ্ছি। এই পর্যন্তই হয়, এরপরে আর প্রয়োজন হয় না। যেগুলো খুব সহজ সরল ইকুয়েশন প্রথম ধাপই হয়ে যায়, তারপরে আরো একটা ধাপ, তারপরে আরো একটা ধাপ, এরপর একটা বড় ইকুয়েশনে আমরা যাই। দেখো KMnO4 plus H2SO4 plus H2S, এখান থেকে K2SO4 plus MnSO4 plus সালফার প্লাস জল। এটা একটা বড় সমীকরণ, এটাকে ব্যালেন্স করতে হবে। তো পদ্ধতি একই, মাথায় জারণ সংখ্যা বসাও। একটা অক্সিজেনের -2, পটাশিয়ামের +1, তাহলে হিসাব করলে ম্যাঙ্গানিজ আসবে +7, সালফিউরিক অ্যাসিডের হাইড্রোজেন +1, আর এই সালফেট অ্যাজ এ হোল -2। এখানে হাইড্রোজেন +1, সালফার -2, K2SO4 সালফেট -2, আর এখানে +1, সালফেট -2 +2, সালফার 0, হাইড্রোজেন +1, এখানে -2। তাহলে এই সমীকরণে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পটাশিয়ামের কোনো চেঞ্জ হচ্ছে না, অক্সিজেনের কোনো চেঞ্জ হচ্ছে না, আর সালফিউরিক অ্যাসিডের যে সালফেট সেটা চেঞ্জ হচ্ছে না, হাইড্রোজেনের কোনো চেঞ্জ হচ্ছে না, শুধু ম্যাঙ্গানিজের চেঞ্জ হচ্ছে এবং H2S এ যে সালফার আছে সেই সালফারের চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে চেঞ্জ ইন Mn equals to change in oxidation number of Mn equals to 7 - 2, 5 units, 5টা, আর চেঞ্জ ইন ON of S, এটা H2S এর equals to 0 - -2 সমান 2 ইউনিটস। তাহলে দেখো এখানে ম্যাঙ্গানিজের চেঞ্জ হচ্ছে 5 ইউনিট, আর H2S এ যে সালফার আছে তার চেঞ্জ হচ্ছে 2 ইউনিট। ম্যাঙ্গানিজটা কমেছে আর H2S এর সালফারটা বেড়েছে। তাহলে আমাকে সমান করতে গেলে কি করতে হবে, এটাকে 10 করতে হবে, এটাকেও 10 করতে হবে। তাহলে এটাকে আমি 5 অণু নেব আর এটাকে নেব 2 অণু। তাহলে therefore KMnO4 is to H2S, KMnO4 থেকেই তো Mnটা চেঞ্জ হচ্ছে আর এই সালফারটা H2S থেকে চেঞ্জ হচ্ছে। তাহলে এই দুজনকে কত অনুপাতে নেব,
এটাকে 10 করতে গেলে দুটো নিতে হবে, আর এটাকে 10 করতে গেলে 5টা নিতে হবে। 2:5 হলো। এবারে বসিয়ে দাও। তাহলে 2KMnO4 প্লাস H2SO4 প্লাস 5H2S, সেখান থেকে K2SO4 প্লাস MnSO4 প্লাস সালফার প্লাস জল। এবারে দেখো যেটা বললাম, KMnO4 থেকে হচ্ছে MnSO4, তো আমি এখানে 2KMnO4 লিখেছি। তাহলে দুটো KMnO4 এ ম্যাঙ্গানিজ কটা আছে? দুটো আছে। তাহলে এটা দিয়ে দুটো ম্যাঙ্গানাস সালফেট হবে। আর H2S থেকে সালফার হয়েছে, 5টা H2S থেকে কটা সালফার হবে? 5টা সালফার হবে। একটা ব্যালেন্স হয়ে গেল, এক ধাপ। কিন্তু এখন পুরোপুরি ব্যালেন্স হয়নি। এর পরের ধাপে কি করতে হবে? যে সালফারটা চেঞ্জ হলো না, যেটা সালফেট হিসেবে রয়ে গেছে, সালফিউরিক অ্যাসিড, সেটা এইটা আর এইটা। এখানে কটা সালফেট আছে? এখানে দুটো, আর এখানে একটা, 3টে। এই 3টে সালফেট আসছে কোথা থেকে? H2SO4 থেকে আসছে। তাহলে এর জন্য আরো 3টে সালফিউরিক অ্যাসিড এখানে লাগবে। 3টে সালফিউরিক অ্যাসিড এখানে লাগবে। Therefore, for 3SO4 group, 3H2SO4 needed। আর এর সঙ্গে জলটাও একসঙ্গে বসিয়ে দিতে পারো। জল এখানে দেখো, যদি আমি এখানে 5টা দুটো হাইড্রোজেন, আর এখানে যদি 3 দেওয়া হয়, 3 দিলে 5 দুগুণে 10। আচ্ছা, ধাপে ধাপি করে, একসঙ্গে করলে অসুবিধা হয়ে যাবে। তাহলে 2KMnO4 প্লাস 3H2SO4 প্লাস 5H2S, এখান থেকে K2SO4 প্লাস 2MnSO4 প্লাস 5S প্লাস জল হলো। তো তাহলে সালফেটটাও মিলে গেল। এবারে হাইড্রোজেন, অক্সিজেন, এখানে 5 দুগুণে 10 আর 3 দুগুণে 16টা হাইড্রোজেন আছে। এই 16টা হাইড্রোজেন মেলাতে গেলে কটা জল দরকার? 8টা জল দরকার। ফর HNO 8H2O is needed. Therefore, balanced equation is, balance equation টা হলো 2KMnO4 plus 3H2SO4 plus 5H2S থেকে K2SO4 plus 2MnSO4 plus 5S plus 8H2। অক্সিজেনটা মিলেছে কিনা দেখে নাও তাহলে। অক্সিজেন বাঁদিকে আছে, 4 দুগুণে 8, 3 4 12, 12 8 20 হলো, আর 20টা। তো এখানে 4, 4 দুগুণে 8, 12, আর 8 20। হাইড্রোজেন 16টা মিলে গেছে, সালফেট 3টে মিলেছে, সবই মিলে গেল। এটা ব্যালেন্সড ইকুয়েশন হয়ে গেল। তাহলে এইভাবে বড় সমীকরণে 3টে ধাপ লাগবে, 3টে ধাপে ফাইনাল ব্যালেন্স হবে। এবারে একটা অসামঞ্জস বিক্রিয়া দেখাই। অসামঞ্জস বিক্রিয়া, Cl2 plus NaOH, NaCl plus NaOCl plus জল। এখানে ক্লোরিন অসামঞ্জস বিক্রিয়া অংশগ্রহণ করছে, অর্থাৎ একই সঙ্গে জারিত এবং বিজারিত হচ্ছে। জারণ সংখ্যা বসালে বুঝতে পারবে, মাথায় 0, এটা +1, হাইড্রোজেন +1, অক্সিজেন -2, Na +1, Cl -1, Na +1, Cl +1, অক্সিজেন -2, আর অক্সিজেন -2, হাইড্রোজেন +1।
তাহলে দেখো Cl2 থেকেই একটা Cl এর হচ্ছে জারণ সংখ্যা কমে যাচ্ছে, আর একটা Cl2 থেকে Cl এর জারণ সংখ্যা বাড়ছে। তাহলে আমরা তোমার যেটাই বাড়ছে ধরো ইনক্রিজ in ON of Cl equals to 1 minus 0 1 unit, আর decrease in ON of Cl decrease কত হচ্ছে 0 থেকে এটা minus 1 হচ্ছে, এখানেও 1 minus 0 minus -1 সমান 1 ইউনিট। তাহলে ইনক্রিজ আর ডিক্রিজ সমান, therefore Cl2 is to Cl2 1 is to 1, দুটোই তো Cl2 থেকেই হচ্ছে। তাহলে প্রথমটা যদি আমরা ইনক্রিজ ধরি, দ্বিতীয়টা ডিক্রিজ ধরি, দুজনেই সেম পরমাণু সংখ্যা নিতে হচ্ছে। তাহলে Cl2 প্লাস Cl2 প্লাস NaOH, এখানে NaOH এর কিছু হচ্ছে না, NaOH এ যারা আছে তাদের কারোরই জারণ সংখ্যার পরিবর্তন হচ্ছে না। তাহলে এটা Cl2 একটা নিলাম, এই Cl2 টা একটা নিলাম, এখান থেকে হচ্ছে NaCl প্লাস NaOCl প্লাস জল। এখন এখানে যে দুটো Cl2 আছে, একটা থেকে তো NaCl হচ্ছে, এটা থেকে হচ্ছে এটা যেটা বৃদ্ধি পেয়েছে, আর এটা থেকে হচ্ছে এটা যেটা হ্রাস পেয়েছে। তাহলে আমরা যেটা বৃদ্ধি পেয়েছে এই Cl2 ধরেছি, বৃদ্ধি পেয়েছে মানে Cl2 থেকে NaOCl হয়েছে। তাহলে এই দুটো Cl থেকে দুটো NaOCl হবে, এতে দুটো ক্লোরিন পরমাণু আছে। আবার এখান থেকে NaCl হচ্ছে, এখানে দুটো ক্লোরিন পরমাণু আছে, তাহলে এখানে 2 হবে। তাহলে Cl2 যে বাড়ছে আর কমছে জারণ সংখ্যা, সেখান থেকে আমরা হিসাব পেয়ে গেলাম। এইবার এই যে সোডিয়াম এখানে দুটো আর এখানে দুটো, 4টে, এই সোডিয়ামটা তো এইখান থেকে এসেছে, এই হিসাবটা আমাদের এখানে দেখে বসিয়ে দিতে হবে। For 4Na in right hand side, 4NaOH is required in left hand side. ডান দিকে 4টে সোডিয়াম পরমাণুর জন্য বাঁ দিকে 4টে NaOH দরকার। Therefore 2Cl2 করে দাও এটা, প্লাস 4NaOH থেকে 2NaCl প্লাস 2NaOCl প্লাস জল। এবারে হাইড্রোজেন আর অক্সিজেন মেলাও। ফর হাইড্রোজেন অ্যান্ড অক্সিজেন ওদিকে কটা জল লাগবে? এদিকে হাইড্রোজেন আছে 4টে, তাহলে 2টো জল লাগবে, 2H2O is needed. Therefore balanced equation is তোমার 2Cl2 plus 4NaOH থেকে 2NaCl plus 2NaOCl plus 2H2O। এবার এটাকে ছোট করে নিতে পারবো 2 দিয়ে ভাগ করে, और Cl2 plus 2NaOH থেকে NaCl plus NaOCl plus জল, এটা হয়ে গেল ব্যালেন্সড ইকুয়েশন। তাহলে অসামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে একই পদার্থ যেহেতু জারিত বিজারিত হয়, তাদের ক্ষেত্রে দুটো আলাদা করে ধরে নিয়ে একটা থেকে বাড়ছে জারণ সংখ্যা, একটা থেকে কমছে, হিসাব করে তাদের অনুপাত নিতে হবে। এই অনুপাতটার পরে তারপর যেভাবে ব্যালেন্স করা হয় করতে হবে। তাহলে অক্সিডেশন নাম্বার পদ্ধতিতে এইভাবে আমরা ব্যালেন্স করি। এইরকমভাবে বইতে যে কটা ইকুয়েশন দেওয়া আছে তোমরা প্র্যাকটিস করবে, প্লাস বিভিন্ন সালে দেখবে সব এসেছে, সেই সমীকরণগুলো ব্যালেন্স করবে, তাহলে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তাহলে জারণ রেডক্স রিয়াকশন যে চ্যাপ্টার, সেখানে যে থিওরিগুলো ছিল সবগুলো আলোচনা হয়ে গেল। নেক্সট দিনে আমি শুধু কোয়েশ্চেন আনসার করব। নেক্সট ক্লাসটা শুধু
বিভিন্ন বিষয়ের ওপর একদম প্রথম থেকে শেষ পর্যন্ত যে যে টপিকগুলো পড়া হলো তার উপর কিছু কোশ্চেন আনসার সহজ থেকে জটিল করা হবে। আজকে তাহলে এই পর্যন্তই রইল। থ্যাংক ইউ।